একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমাদের সাথে আজ যুক্তরাজ্য থেকে যুক্ত হবেন আইনজীবী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। তার সাথে আলোচনায় যাবার আগে চলুন একটা প্রতিবেদন দেখে নিই। বাংলাদেশে শেখ হাসিনা সরকার ছাড়া কেউ শাসন করতে পারবে না, জয় বাংলা, শেখ হাসিনা ফিরছেন, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই ছিল গুজব। অপরদিকে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দলের নেতাকর্মীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা প্রচার করেছেন, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। জানা গেল এটাও ছিল গুজব। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। শেখ হাসিনা সরকার ছাড়া কেউ এই দেশ শাসন করতে পারবে না, জয় বাংলা, শেখ হাসিনা ফিরছেন, এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আয়োজিত কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে চলতি বছরের আগস্ট মাসে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর থেকে উদ্ভূত পরিস্থিতির ভিডিওকে শেখ হাসিনার জন্য আয়োজিত ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে। অপরদিকে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দলের নেতাকর্মীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা প্রচার করেছেন, এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিম জানায়, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হয়ে তার দেওয়া একটি ভিডিও বার্তার ফুটেজকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। এবার নাকি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা রাতে একটি দুর্গা মন্দির পাহারা দিচ্ছে। চরমপন্থীরা নিয়মিত হিন্দু মন্দির ও মূর্তি ভাঙচুর ও আক্রমণ করে, এই শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা যায়, মন্দির পাহারা দেওয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং এটি গত বছরের আগস্ট মাসে কেরানীগঞ্জের বাঘৈরনগরের সার্বজনীন দুর্গা মন্দিরে পাহারা দেওয়ার পুরনো ভিডিও। এখানেই শেষ নয়, খাগড়াছড়ি মহাজনপাড়ার রাতের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে রাস্তায় থাকা জনগণের দিকে গাড়ি থেকে টিয়ার গ্যাস ও আগুনের শিখা ছুঁড়ে মারতে দেখা যায়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি খাগড়াছড়ির মহাজনপাড়ায় সংঘর্ষের নয়, বরং এটি ইন্দোনেশিয়ায় চলমান আন্দোলনের দৃশ্য। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা তথ্যগুলো আবার বুস্ট করা হচ্ছে এবং রিপোস্ট হচ্ছে। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে যুক্ত হবেন যুক্তরাজ্য থেকে আইনজীবী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। তার সাথে আলোচনায় চলে যাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা আমাদের এই আয়োজনে রিউমার নিয়ে কথা বলি, যেটা সম্প্রতি বাংলাদেশে খুব বেশি ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে এবং এখন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অপতথ্যের গুজবের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই, এআই এর এত প্রবল ব্যবহার যেটা বাংলাদেশে এখন হচ্ছে গুজব তৈরির ক্ষেত্রে, এই ধরনের প্রযুক্তির ব্যবহার তো নিশ্চয়ই বহির্বিশ্বেও হয়। যুক্তরাজ্যে আপনারা কেমন দেখেন? মানে এআই ব্যবহার করে যদি গুজব ছড়ানোর চেষ্টা করা হয়, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বা কোনো বিশেষ প্রযুক্তির ব্যবহার করা হয় কি এটাকে চিহ্নিত করার জন্য? এআই এর যে সমস্যাটা এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের গত কয়েক বছরে সাধারণত এটা ব্যাপক হারে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই কিন্তু এটা ছড়িয়েছে। এটার কারণে যেটা হচ্ছে, এখনো সারা বিশ্ব তারা দেখছে তারা কিভাবে এটাকে ট্যাকেল দিবে। কারণ হচ্ছে আপনি খুব সহজেই
আপনি এআই এর মাধ্যমে একটি ছবি তৈরি করে ফেলতে পারছেন, অথবা আপনি খুব সহজেই একটা ফেক নিউজ অথবা গুজব আপনি ছড়িয়ে দিতে পারছেন, যেটা আমরা বাংলাদেশে এখন দেখছি। যুক্তরাজ্যে এআই এর ব্যাপারে এখন খুব বেশি কঠোরতারা হচ্ছে। এআই এর মাধ্যমে যদি ফেক নিউজ বা গুজব ছড়ানো হয়, সেখানে তারা চেষ্টা করছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। তো সেটার একটা মূল যেটা কাজ, যেটা সরকার সেখানে করে, তাদের মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন সেটাকে তারা আইডেন্টিফাই করার জন্য তাদের কিন্তু বিশেষ সেল রয়েছে। সেখানের মাধ্যমে তারা খুব সহজেই কিন্তু এই ফেক নিউজ গুলো তারা আইডেন্টিফাই করতে পারে। আর যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের একটা বড় পার্থক্য হচ্ছে, যুক্তরাজ্যের বেশিরভাগ জনগোষ্ঠী যথেষ্ট পরিমাণ অনলাইনের ব্যাপারে সচেতন। কিন্তু সেখানেও আমরা দেখছি এআই কিন্তু ফেক নিউজ বা গুজব ছড়াচ্ছে এআই এর মাধ্যমে। তো তাদের মধ্যে এই সচেতনতাটা আছে বা দেখা যাচ্ছে আরকি। আর এটার পাশাপাশি কেউ যদি ফেক নিউজ বা গুজবের মাধ্যমে কোনো অনলাইন হ্যারাসমেন্ট অথবা বুলিং করে, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমি পুলিশের কাছে অভিযোগটা নিয়ে যেতে পারছি। পুলিশ সেটাকে তারা প্রসিকিউট করতে পারছে। সেখানকার জুডিশিয়ারি যাতে অনেক ফাস্ট অ্যান্ড খুব দ্রুত হওয়ার কারণে আমি সমাধানটা খুব দ্রুতই পাচ্ছি। আমাদের দেশের সমস্যাটা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে ফেক নিউজ বা গুজব সম্পর্কে তাদের একটা ল্যাক অফ নলেজের একটা অভাব রয়েছে আরকি। আমাদের দেশের মানুষ খুব সহজেই বিশ্বাস করছে বিভিন্ন এআই জেনারেটেড ইমেজ দেখে অথবা এআই জেনারেটেড ভিডিও দেখে। তারা সেটাকে এখনো পার্থক্য করতে পারছে না। ২ টা এক্সাম্পল দেই। যেমন ধরুন, আপনারা আজকে একটা রিপোর্ট করলেন। গত বছর আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের পরে যখন একটি নিউজ আসলো যে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসছেন বা চলে এসেছেন, কয়েক ঘন্টার মধ্যে সেই ফেক নিউজ যাওয়ার কয়েক ঘন্টার পরে কিন্তু আমরা দেখেছি কিন্তু একটা গ্রুপ কিন্তু রাস্তায় নেমেছে, তারা মিছিল করেছে, আনন্দ মিছিল, যে শেখ হাসিনা ফিরে আসছে। কিন্তু পরবর্তীতে জানা যায় সেটা ছিল একটা গুজব। এটার পাশাপাশি আপনি দেখবেন যে আমি একটা ছোট্ট এক্সাম্পল আমি দেই। গত কয়েকদিন আগে একজন বৃদ্ধ মুরব্বী আমাকে জিজ্ঞেস করছেন যে এনসিপির যে মেয়েটা আছে খুব পরিচিত, ডক্টর জারা, শুনলাম ফেসবুকে দেখলাম তার বাসায় অনেক কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে এবং সে ছবিও দেখাচ্ছে বাসার। এই জিনিসগুলো তাদের মধ্যে যেটা একটা ল্যাক অফ নলেজের কারণে তারা সেটাকে আইডেন্টিফাই করতে পারে না। তারা কোনটা ফেক, কোনটা গুজব, কোনটা সত্য সেটাকে এখনো খুব ভালোভাবে সচেতনতা তাদের মধ্যে তৈরি হয় না। এটার কারণেই মূলত বাংলাদেশের একটা বড় ইমপ্যাক্ট কিন্তু এটা ফেলবে। বিশেষ করে আগামী নির্বাচনের কথা আমরা যেটা এখন বলছি, জি। বারবার আলোচনা হচ্ছে নিউজে। সেই নির্বাচনেও কিন্তু ইমপ্যাক্ট একটা বড় ফেলবে এআই। এআই এর মাধ্যমে কিন্তু আমরা অলরেডি দেখেছি যে আপনার বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেটার ব্যবহারের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের ভিডিও এবং ফটো ব্যবহার করেছে তাদের ফেসবুকে। সেটার মাধ্যমে তারা ক্যাম্পেইন করছে, প্রচারণা চালাচ্ছে। এটার পাশাপাশি বিরোধী দলগুলোকেও, তাদের প্রতিপক্ষকেও হেয় করার জন্য কিন্তু এআই ব্যবহার হচ্ছে। সেটা আমাদের দেশের জন্য, শুধু ইউকের জন্য না, দেশের জন্য একটি বড় সমস্যা। আমি যদি ইউকের সাথে কম্পেয়ার করি, যুক্তরাজ্যে যে ব্যবস্থাগুলো আছে সেটাকে যদি আমরা সামনে রাখি, তাহলে আমাদের বাংলাদেশে কয়েকটা জিনিস এখানে নিয়ে চিন্তা করা দরকার। একটা হচ্ছে মিডিয়ার সচেতনতা, যেটা এখন আপনারা করছেন, মিডিয়ার লোকজন করছে। বিভিন্ন ফ্যাক্ট চেকার এখন বাংলাদেশে গড়ে উঠছে। বিভিন্ন টিভি চ্যানেলগুলো এখন তারা ফ্যাক্ট চেকিং করছে নিয়মিত। এটা একটা পজিটিভ সাইড। এটার মাধ্যমে মানুষ জানতে পারবে কোনটা সত্য, কোনটা গুজব। জি। আর ২ নম্বর হচ্ছে সরকারের একটা বড় দায় আছে। তারা যদি মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন গুলোকে আইডেন্টিফাই করে সঠিক তথ্যগুলোকে হাইলাইট করার চেষ্টা করে, সেটাও তাদের করা উচিত। কারণ তাদের কাছ থেকেও একটা বড় এফোর্ট আসা উচিত যে এআই জেনারেটেড যে ফেক নিউজ গুলো আছে সেটাকে বন্ধ করার জন্য, যেটা ইউকেতে আমরা দেখি তারা চেষ্টা করে। ৩ নম্বর হচ্ছে যে গভর্নমেন্টের একটা বড় কাজ হবে অ্যাওয়ারনেস সৃষ্টি করা। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষের যেহেতু সেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের অথবা ফেক নিউজ আইডেন্টিফাই করার ব্যাপারে তাদের যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে বোঝার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মনে করি যে সরকার একটা বড় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারা করতে পারে, ছোটখাটো আইডিয়া দেওয়ার জন্য কোনটা ফেক অর্থাৎ নিউজ, কোনটা ইন্টারনেট লিটারেসির প্রয়োজনীয়তার কথা আপনি বলছেন, সচেতনতার প্রয়োজনীয়তার কথা আপনি বলছেন। পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ নিয়ে যদি আমরা কথা বলি, অনেক সময়ই যেটা দেখা যায় যে এই বিগত 1 বছরে এটা কয়েকবারই দেখা গেছে যে ফেক নিউজটা ছড়াচ্ছে যে আইডি থেকে সোশ্যাল মিডিয়াতে, সেই আইডি যারা চালাচ্ছেন তারা দেশের বাইরে অবস্থান করছেন। তো এরকম যদি হয় পরিস্থিতি, চিহ্নিত ধরেন করা গেল, আইন আমরা কিভাবে প্রয়োগ করতে পারি সেই ব্যক্তির উপর? এটা কিছুটা ডিফিকাল্ট। কারণ হচ্ছে আপনি যদি দেশের বাইরে থেকে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে,
ব্যবহার করার মাধ্যমে যদি এই ধরনের ফেক নিউজগুলো ছড়ায়, আর সেই পার্টিকুলার দেশে ফর এক্সাম্পল যুক্তরাজ্য থেকে কেউ যদি এই ধরনের কাজ করে, সেটা একটা বড় দায় চলে আসে কিন্তু আমাদের বাংলাদেশের এমবাসি। তারা যদি উদ্যোগ নেয়, তারা যদি পুলিশকে ইনফর্ম করে যে এই ধরনের ফেক নিউজগুলো বা এআই জেনারেটেড নিউজগুলো আমরা দেখে আসছি যুক্তরাজ্য থেকে ছড়ানো হচ্ছে, সেক্ষেত্রে তারা কিছু কাজ করতে পারে। কিন্তু আমি মনে করি যে এটা বড় একটা কাজ সরকারের করা উচিত এই ধরনের কাজগুলো বন্ধ করার জন্য, বিশেষ করে দেশের বাইরে থেকে যারা এই ধরনের গুজবগুলো ছড়াচ্ছেন। জি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, ফেসবুক বলি আমরা, এখন এক্স বলি বা ইউটিউব বলি, টিকটক বলি, আমরা সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে সরকারের এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। তাদেরকে পুশ করতে হবে, প্রেশার করতে হবে যে তোমরা নিজেরাই আইডেন্টিফাই করো যে কারা এই ধরনের ফেক নিউজগুলো ছড়াচ্ছে, কারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, এআই জেনারেটেড ভিডিও দিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করছে। এই জিনিসগুলো যখন সরকার থেকে প্রেশারটা আসবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, তখন তারাই নিজ উদ্যোগে সেটা চেষ্টা করবে যতটুকু পারা যায় সেটা বন্ধ করার জন্য। আমরা খেয়াল রাখতে হবে, আমরা টোটালি সেটাকে বন্ধ করতে পারবো না। যে নিউজগুলো খুব বেশি ইম্প্যাক্ট ফেলছে আমাদের সমাজে, সেগুলোকে আমরা চাইলেই সোশ্যাল মিডিয়াকে একটু প্রেশার দিলে অথবা তাদের একটা গাইডলাইন্স যদি আমরা আমাদের দেশ থেকে দেওয়া হয়, জি। তখন সেটা তারা নিজ থেকেই চেষ্টা করবে সেই সোশ্যাল মিডিয়া যে গুজবগুলো এগুলোকে সরিয়ে ফেলার জন্য। অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয়ে আপনার পরামর্শ এবং মন্তব্য আমরা জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।